যে টেন্ডারের ওপর এই মুহূর্তে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করছে, অর্থাৎ ভারতীয় ফুটবলের কমার্শিয়াল রাইটস হোল্ডার কে হবে, সেই টেন্ডার ডাকার প্রসিডিওর কিন্তু শুরু হয়ে গেছে। গত সোমবারই এআইএফএফ এর পক্ষ থেকে এটা জানিয়ে দেওয়া হয়েছিল যে কেপিএমজি বলে একটি সংস্থা, তারা এই টেন্ডার ডাকার কাজটা করবে এবং সেই মতোই আজ থেকে অর্থাৎ এই বৃহস্পতিবার থেকে তারা আইএসএল এর যে 13টা ফ্র্যাঞ্চাইজি রয়েছে এই মুহূর্তে, সেই ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কিন্তু কথা বলবে এবং সেটা ওয়ান অন ওয়ান কথা হবে, সেটা ভার্চুয়ালিও হতে পারে আবার সামনাসামনিও হতে পারে, এটা তাদের সিদ্ধান্ত। কেন এখানে এই ফ্র্যাঞ্চাইজিদের সাথে কথা বলবে তারা, তার একটা বড় কারণ হচ্ছে যে যেভাবে ভারতীয় ফুটবলটা চলছিল গত 15 বছর ধরে, সেখানে এদের একটা বড় ভূমিকা রয়েছে এবং সেই কারণেই তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যগুলো তারা যেভাবে চলেছে এতদিন সেই ব্যাপারে একটা ধারণা তৈরি করার জন্য তারা এক নম্বর কথা বলবে। দ্বিতীয় কারণ হচ্ছে যে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে এআইএফএফ এর কাছে কিছু পয়েন্ট নিয়ে আবেদন করা হয়েছিল যে এই পয়েন্টগুলো যেন থাকে টেন্ডার ডাকার ক্ষেত্রে, যেন এই বিষয়গুলো মাথায় রাখা হয়। তো সেই যে বিষয়গুলো এআইএফএফ কে জানানো হয়েছিল, যেহেতু টেন্ডার ডাকার প্রসিডিওরটা এই কোম্পানি করছে, তাদের যে লোক তাদেরকে এটা জানাতে হবে। সেই কারণে এই প্রতিটা ফ্র্যাঞ্চাইজির সাথে আজকে থেকে বৃহস্পতিবার থেকে আলোচনায় বসার কথা এই সংশ্লিষ্ট সংস্থা, অর্থাৎ কেপিএমজি যে সংস্থা যারা এই কাজটা করবে, তাদের যারা এই প্রসিডিওরটার সঙ্গে যুক্ত তারা আলোচনায় বসবেন এবং এই 13টা ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলা শেষ হলে তারা আবার কথা বলতে শুরু করবেন এফএসডিএল এর সঙ্গে। সেখানেও কথা বলার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে, কারণ গত 15 বছর ধরে ভারতীয় ফুটবলটাকে মূলত চালিয়েছে এফএসডিএল, এটা টোটাল ফাংশনটা এফএসডিএল দেখতো। তো সেক্ষেত্রে ভারতীয় ফুটবলের বৈশিষ্ট্য কি, সেখানে নেসেসিটি কি, সেটা কিভাবে চলে, তার জন্য টেন্ডারে কি কি শর্ত থাকতে পারে, এই বিষয়বস্তুটা জানার জন্য তারা এফএসডিএল এর সঙ্গে কথা বলবে এবং তারপর তারা টেন্ডার ডাকার প্রসিডিওর বা টেন্ডার ডাকার কাজটা করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই কোম্পানির পক্ষ থেকে, এবং সেটা এএফএফ এর থ্রু দিয়ে যেটা বলা হচ্ছে যে 1 অক্টোবর এই সময়ের মধ্যে তারা টেন্ডার ডাকার কাজটা হয়তো করে ফেলবে, অর্থাৎ 1 অক্টোবরই টেন্টেটিভ একটা ডেট দেওয়া হয়েছে যে হয়তো 1 অক্টোবর এই টেন্ডার ডাকার কাজটা হবে। কোর্টের কাছে আগেই এআইএফএফ এর পক্ষ থেকে তো বলাই হয়েছিল যে 15 অক্টোবরের মধ্যে এই কাজটা তারা কমপ্লিট করে দেবে। সেক্ষেত্রে যদি 1 অক্টোবর টেন্ডার ডেকে দেওয়া হয়, তাহলে কারা কারা টেন্ডারে সাবমিট করলেন এবং কাদেরকে বেছে নেওয়া হলো, সেই ব্যাপারটাও খুব স্পষ্ট হয়ে যাবে এই 15 অক্টোবর সময়ের মধ্যে। এরকমই একটা ভাবনা চিন্তা এই মুহূর্তে এআইএফএফ এবং এই কেপিএমজি সংস্থা রয়েছে, অন্তত তারা যেটা বলছেন। এবং এর আগে আমরা জানি যে এই এন্টায়ার ব্যাপারটা কোর্টের নির্দেশেই হচ্ছে। সুপ্রিম কোর্টই জানিয়েছিল যে এই টেন্ডার ডাকার প্রসিডিওরটা, এই কাজটাকে মনিটর করবে জাস্টিস এল নাগেশ্বর রাওয়ের নেতৃত্বের থাকা একটা কমিটি, সেই মতোই হয়েছে এবং এই কমিটি এই কোম্পানিটাকে বেছে নিয়েছে বা এআইএফএফ এই কোম্পানিটাকে যে বেছেছে সেটা এই কমিটির স্ক্রুটিনির আন্ডারেই হয়েছে। তো সেই মতো কাজ অলরেডি এগোনো শুরু করেছে এবং এর সঙ্গে অবশ্যই যুক্ত রয়েছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। আর কেন কিভাবে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, এটা প্রত্যেকেই জানেন, কারণ আইএসএল এর ভবিষ্যৎ না জেনে ফ্র্যাঞ্চাইজিরা এগোতে চাইছে না এবং কার্যত ভারতীয় ফুটবল এই মুহূর্তে স্থবির হয়ে রয়েছে। যে দুটো টিম এএফসির ম্যাচ খেলছে তারা ছাড়া বাকি সবাই মোটামুটি স্তব্ধ। যদিও অলরেডি সুপার কাপের ডেট একটা দিয়েছে এআইএফএফ, টেন্টেটিভ ডেট, সেটা ওই 22 অক্টোবর নাগাদ। সেখানে কারা কারা পার্টিসিপেট করবে সেটাও জানতে চাওয়া হয়েছিল ফ্র্যাঞ্চাইজিদের কাছে। অধিকাংশ ফ্র্যাঞ্চাইজিরাই খেলবে, বিশেষ করে ডুরান্ড কাপে যেমন একাধিক ফ্র্যাঞ্চাইজি খেলেনি আইএসএল এর, অতটা ডিজাস্টার হয়তো হবে না। সুপার কাপে কিন্তু সেই জায়গায় বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি খেলতে রাজি অলরেডি হয়ে গেছে এবং তারা প্রসিডিওর করছে, যার মধ্যে অবশ্যই এফসি গোয়া এসিএল 2 খেলছে, যার ফলে তাদের টিম তৈরি রয়েছে, তারা প্র্যাকটিসের মধ্যে রয়েছে। বেঙ্গালুরু এফসি 16 তারিখ থেকে তাদের প্র্যাকটিস শুরু করে দিল, যারা অলরেডি ফাংশন বন্ধ করে দিয়েছিল তারা কিন্তু 16 তারিখ থেকে তাদের নতুন করে প্র্যাকটিস স্টার্ট করে দিচ্ছে এবং তারা সুপার কাপের প্রস্তুতিও নিতে শুরু করছে। একই রকম ভাবে চেন্নাইয়েরও তাদের নতুন হেড কোচ হিসেবে ক্লিফোর্ড মিরান্ডার নাম জানিয়ে দিয়েছে এবং তারাও স্বাভাবিকভাবেই কয়েকদিনের মধ্যেই অনুশীলন শুরু করে দেবে।
এই ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে একমাত্র দুটো ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে একটা ডাউট রয়েছে, একটা ওড়িশা এফসি এবং আরো একটা ফ্র্যাঞ্চাইজি হচ্ছে মুম্বাই সিটি এফসি। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হবে যে ওড়িশা এফসির যিনি কর্ণধার, তিনি কয়েকদিন আগে টুইট করে একটা কথা বলেছিলেন যে এই যে একটা ভীষণভাবে চারপাশে একটা আলোচনা চলছে যে ওড়িশা এফসি টিমটা হয়তো উঠে যাবে, কারণ তাদের মূল স্পন্সর ছিল ওড়িশা গভর্নমেন্ট, তারা খুব একটা আগ্রহী নয় এই টিমটাকে চালাতে। এই ধারণাটাকে কিছুটা নৎসাতি করে দিয়েছেন রোহন শর্মা, যিনি ওড়িশা এফসির ওনার। তিনি জানিয়েছেন যে এরকম কোনো ব্যাপার নেই, তারা টিমটা চালাতে চান, কিন্তু শুধুমাত্র সুপার কাপের জন্য একটা দল তৈরি করা কয়েক কোটি টাকা খরচ করে, সেটা তার বিজনেস মাইন্ডে সেট হচ্ছে না। তিনি এটাকে খুব একটা লাভদায়ক ভাবনা চিন্তা বলে মনে করছেন না। তার স্পষ্ট বক্তব্য যে টিমটা তো আমি শুধুমাত্র একার পকেটের পয়সা দিয়ে করবো না, আমাকে স্পন্সর জোগাড় করতে হবে। তো আমি স্পন্সরদের কি দেখাবো? একটা আইএসএল এর মতো একটা টুর্নামেন্ট যেটা হোল সিজন ধরে চলবে, সেই টুর্নামেন্টের ক্ষেত্রে স্পন্সর পাওয়া বা স্পন্সর জোগাড় করা যতটা সহজ, ততটা তো সুপার কাপে সম্ভব না। একটা সুপার কাপের 4টে বা 3টে ম্যাচ দেখিয়ে কত দিনের খেলা হবে সেটাকে দেখে একটা টিম তৈরি করা যেতে পারে না। ফলত তার খুব স্পষ্ট বক্তব্য, আনটিল আনলেস সেটা তিনি জানতে পারছেন যে আইএসএলটা কারা চালাবে, কিভাবে চলবে এবং কবে থেকে শুরু হবে আইএসএল, যেটা খুব ইম্পর্টেন্ট যে আদৌ আইএসএলটা স্টার্ট হবে কবে থেকে, সেই মতো টিম তৈরি হবে। আমি বসিয়ে রাখবো কেন প্লেয়ার এনে, এটা হচ্ছে তার স্পষ্ট বক্তব্য। তো সেক্ষেত্রে ওড়িশা নিয়ে একটা প্রশ্ন রয়েছে এবং নিস্তব্ধ যে ফ্র্যাঞ্চাইজি সেটা মুম্বাই সিটি এফসি, তারা কিছু জানায়নি। এবং এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে মুম্বাই সিটি এফসির সঙ্গে রিলায়েন্স ওতপ্রোতভাবে জড়িত এবং যারা এফএসডিএল এরও একটা বড় অংশ, একটা বড় স্টেক হোল্ডার। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি এই জায়গাটা একটা প্রশ্নচিহ্ন রয়েছে যে সুপার কাপে এই দুটো টিম কি করবে এখনো তারা জানায়নি, এটুকু বলা যেতে পারে। একটা নিস্তব্ধতা রয়েছে, তারা এখনো আইএসএল এর দিকে তাকিয়ে রয়েছে। এখন কারা ভবিষ্যতে এই ভারতীয় ফুটবলের কমার্শিয়াল রাইটস হোল্ডার হবে, অর্থাৎ আইএসএল এর মতো একটা টুর্নামেন্ট বা আইএসএলটাই চালাবে, সেটা এখনো পর্যন্ত ডিসাইড হয়নি। এবার টেন্ডার যারা তুলবেন, এই যে কমার্শিয়াল রাইটস এর টেন্ডার ডাকা হতে চলেছে, সেটা এফএসডিএল ও তুলতে পারে, কারণ এফএসডিএল আগ্রহী ভারতীয় ফুটবলের সঙ্গে থাকতে। শুধুমাত্র তাদের সাথে কিছু শর্তে এআইএফএফ এর সহমত হচ্ছে না, সেই কারণেই তারা তাদের রাইটস ছেড়ে দেয় এবং বলে যে আপনারা গ্লোবালি টেন্ডার ডাকতে পারেন যে কোনো কোম্পানির ক্ষেত্রে। এবার সেক্ষেত্রে এফএসডিএল টেন্ডার তুলবে কি তুলবে না সেটা তাদের ব্যাপার, বাট ইটস এক্সপেক্টেড যে তারা হয়তো টেন্ডারটা তুলবে। সেটা ডিপেন্ড করবে কিছুটা যে কি শর্ত থাকছে না থাকছে। এবার দেখুন, এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে অনেক বিষয়বস্তু থাকে, অনেক ব্যবসার মারপ্যাচ থাকে, যেগুলো সবকটা হয়তো এই কি বলবো আমাদের স্পোর্টস মাইন্ড দিয়ে বিচার করার বিষয়বস্তু নয় বা আমরা পেরে উঠবো না। সেক্ষেত্রে এফএসডিএল আসবে না এরকম নাকচ করে দেওয়ার তো কোনো ব্যাপার নেই, সেটা হতেও পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু এই ডিলেমাটা রয়েছে, সেক্ষেত্রে মুম্বাই কি করবে এটা দেখার বিষয়। এটা নিয়ে এখনো পর্যন্ত অন্তত আজকের ডেট অবধি কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। বাট টেন্ডার ডাকার কাজ শুরু হয়ে গেছে এবং খুব সম্ভবত 1 অক্টোবর সেই টেন্ডার ডাকার কাজটা হবে। এবং অবশ্যই আমাদের বাঙালিদের ক্ষেত্রে সে বিষয়বস্তুটা পুরোপুরি শারদোৎসবের মধ্যে পড়বে। দেখা যাক, শারদোৎসবের পর ফুটবল প্রেমীরা হয়তো ভালো কিছু খবর পেতেই পারেন। এই ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান আমাদেরকে, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।